প্রথম ফেসবুকে দিল যে কুচ্ছার ইচ্ছা আবিবে বাকি হে বলার পরে 12 তারিখ কিংবা 13 তারিখ এপ্রিলের সে একটা ভিডিও একটা বার্তা দেয়। সেই ভিডিও বার্তা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে আমার যে কালের কণ্ঠে যে রিপোর্টগুলো দিছে এগুলো যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি তার সম্পদ সব লিখে দিব। কিন্তু দুদক প্রমাণ করছে, বাংলাদেশের তদন্ত কর্মকর্তারা বিভিন্ন সেক্টরে প্রমাণ করছে তার কত সম্পদ, সেই সম্পদের ভাগিদার কিন্তু কালের কণ্ঠের অনুসন্ধানী সেলরা কেউ পায় নাই। আমরা চাই না, আমরা জাতির কাছে আমরা তুলে ধরছি, এটাই আমাদের পুরস্কার। আরেকটা হলো যে এই যে আমাদের এই রিপোর্ট করার কারণে আমি ব্যক্তিগতভাবে যদি বলি, সেই রিপোর্টের পর কিন্তু আমার কিন্তু এলাকা ছাড়তে হয়েছিল। এটা এমন একটা ইনফরমেশন ছিল যে বেনজির আমাকে যে কোনো সময় আমাকে আছে না করবে, চাপা দিয়ে কিংবা নানাভাবে আমাকে এরকম ইনফরমেশন পাওয়ার পর আমি কিন্তু আমাকে বসুন্ধরায় আমার ভেতরে এখানে আসি, আমি এখানে আসি। তো যাই হোক, জীবনের আপনার গ্রামে কিংবা বাড়িতে কোনো হুমকি ধমকি গ্রামের ইয়েতে আসে না, কিন্তু আমাকে ডাইরেক্ট কোনো হুমকি আসে না। কিন্তু যেভাবে হুমকি আসছে ফেসবুকে যখন প্রকাশ্যেই বলে কুৎসার কিচ্ছা আবিবে বাকি হ্যাঁ, তার মানে কি আমাকে আছে না, আমার সাংবাদিক আমার টিমরা কি ধরনের ছিল বলেন। কিন্তু আমরা একটু তো করি নাই, আমরা ভেতরে ভেতরে ভয় পাইলো, কিন্তু আমরা আমার একের পর এক চালিয়ে গেছি। 1 মাস 1.5 মাস আপনারা দেখছেন অনুসন্ধানের রিপোর্ট আমরা ফলো আপ তো করছি, কিন্তু অনুসন্ধানে আরো নতুন নতুন তথ্য আমরা হাজির করছি। তো এইটার কারণ হলো দেখেন ওই রিপোর্টের পর কিন্তু বিভিন্ন পুলিশ কর্মকর্তার দুর্নীতি কিন্তু অন্যান্য মিডিয়াও লেখা শুরু করলো। এই রিপোর্টের পর কিন্তু এই সাহসটা যে জোগানোর, এটা কিন্তু কালের কণ্ঠে যোগাইছে। অন্যান্য ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে লোকাল মিডিয়াও আছেন, আমাদের ন্যাশনাল মিডিয়াও সমানে রিপোর্ট করছে। তারপরেই কিন্তু আস্তে আস্তে সেই বেরিয়ে আসতে শুরু করে, হ্যাঁ, সেই ছাগল মতির আসে। এটা কিন্তু এর মাঝখানে কিন্তু 2-3 মাস চলে। তারপরে আমি আমার যে আইনজীবী যারা ছিল এই দেশের আইনজীবী ছিল, আমি এই মুহূর্তে এই যে একজন নাম ভুলে গেছি, একজন আইনজীবী দুদকে গিয়ে এই এর মধ্যে অভিযোগ করে। আরেকটা আইনজীবীর কথা আমার না বললেই না, উনি জেলে আছে, ব্যারিস্টার সুমন। সে আমার রিপোর্টটা যখন ছাপা হয়, আমি যখন এই রিপোর্টটা ছাপা হয়, উনি রাতের বেলা আমাকে, রমজান মাসে আমি সেহরি খাচ্ছি, ওই সময় তিনি আমেরিকায় ছিলেন, তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে হায়দার ভাই এমন একটা রিপোর্ট করছেন, এত সাহসী রিপোর্ট, আপনাকে আমি অভিনন্দন জানাই, এবং আমি যদি বাংলাদেশে আসি তাহলে আমি এই বেনজিরকে আমি দুদকের বারান্দায় নিয়ে ছাড়বো। সে যদিও সে ওই যুবলীগ থেকে বহিষ্কৃত ছিল ওই সময়, তো সে কিন্তু আসার আগেই একজন আইনজীবী অভিযোগ করে দুদকে, তারপরে সে কিন্তু একদম পরিকল্পিতভাবে অভিযোগ নিয়ে কিন্তু দুদকে জমা দেয়। তারপরে কিন্তু এটা আরো বেশি তোলপাড় হইতে থাকে সারা দেশ। এরপরে তো দেশ থেকে নীরবে চলে গেলেন, পালিয়ে গেলেন। আমি যদি ভুল না করে থাকি 24-এর 31 মার্চ কালের কণ্ঠের সেই অনুসন্ধানী প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল। এরপরেই জনরোষের মুখে বেনজির দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন রাতের বেলা। আপনার এই প্রতিবেদন প্রকাশের কারণে আর কোন ভাবে আসলে প্রতিহিংসার শিকার হতে হয়েছিল, মানে সোর্সরা কি কখনো প্রতিহিংসার শিকার হয়েছিল কিনা আপনার কোনো জানা আছে কিনা? সোর্সরা প্রথম দিন রিপোর্ট হওয়ার পরে যে ভাই আমার তো কিছু হবে কিনা, যার যার এলাকা থেকে পালিয়েছিল। কিন্তু যখন এটা আমি সাধুবাদ জানাই আমার দেশের মিডিয়াকেও, ওই সময় ডয়েচে ভেলে থেকে শুরু করে বিবিসি থেকে শুরু করে সবগুলো মিডিয়া, বাংলাদেশের সবগুলো, ইভেন আমাদের প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে সব মিডিয়া ওই সময় ব্যাপকভাবে এই রিপোর্টগুলো, এই ফলো আপ রিপোর্টের পরে কিন্তু মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি হয়, মানুষ কিন্তু বলতে শুরু করে। আপনারা দেখবেন ওই সময়ের পত্রিকাগুলো দেখেন, অনেক পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন এনবিআর পুলিশ এবং বিভিন্ন সেক্টরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়ে একের পর এক রিপোর্ট হয়। কিন্তু এটা কিন্তু আমি মনে করি ওই সময় ভয়ের বিষয় ছিল তো অবশ্যই, কিন্তু ভয়টা কেটে যায় এবং সাহস সঞ্চার করে একের পর এক দুর্নীতির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে আমাদের মিডিয়াগুলো লিখতে থাকে। সেটারই ফসল কিন্তু এই যে। আমি একটু ছোট্ট করে জানতে চাইবো, যখন আপনি এই ধরনের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করলেন এবং বাংলাদেশের সবচেয়ে আলোচিত রিপোর্টগুলো ছিল তখনকার সময়, পুলিশের
এই ধরনের অভিযোগ কিন্তু আরও পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ছিল। তারা কি কখনো সুরক্ষার জন্য আপনাকে আপনার দৃষ্টি আকর্ষণ করেছিল কিনা, ভাই আমাকে যেন সেভ করেন, আমি 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 সেভ হতে চাই, নিরাপদ থাকতে চাই, এরকম কোনো অভিজ্ঞতা আছে না? এরকমের আসলে কি, আপনি জানেন আমি কিন্তু প্রায় 50 থেকে 60 জন এমপি মন্ত্রীর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমি রিপোর্ট করছি। আমি ওই সময়, আপনি জানেন জিকে শামীমের নাম শুনছেন আপনারা মনে হয়, যুবলীগের ছিলেন, এমনকি বাংলাদেশে প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকা কাজ চলমান ছিল তার। সেই জিকে শামীমের প্রথম রিপোর্টটা আমি করছিলাম। আমার রিপোর্টের পরে কিন্তু র্যাব তাকে গ্রেপ্তারও করে, তার বাড়িতে সারাদিন অভিযান, 200 কোটি টাকা। তো আমার কথা কি, আমরা কিন্তু ভয় পাই নাই। বিশেষ করে আমি কালের কণ্ঠে আমি কাজ করতেছি, কালের কণ্ঠে আমি সাংবাদিকতা আমার সেই শুরু থেকে, আমি এখানে স্টাফ রিপোর্টার থেকে আমি এখানে নির্বাহী সম্পাদক হয়েছি। আমি সৌভাগ্যবান, আমি অন্তত বসুন্ধরা গ্রুপের এই কালের কণ্ঠ প্রতিষ্ঠানে কাজ করে কোনো বাধা পাইনি। আমি জিকে শামীম না, শুধু বাংলাদেশের বড় বড় মন্ত্রী, এমপি মন্ত্রীর বিরুদ্ধে অনেক রিপোর্ট করছে। অনেকেই বলছে যে ওই সরকারের আমলে কেউ রিপোর্ট লিখতে পারে নাই, এই করতে পারে নাই। আমি ব্যতিক্রম ছিলাম। আপনি এরকম দেখা যাবে যে আমি লিখতে পারিনি, এই কথাটা মনে হয় জুজুর ভয় ছিল সবচেয়ে বেশি। কিন্তু আমরা যারা লিখতে পারছে তারা লিখছে। আমরা বালিশকাণ্ড দেখিনি, হ্যাঁ বালিশকাণ্ড লিখছে, বালিশকাণ্ড লেখা হয়নি। যারা লিখেছে সাহস করে নিশ্চয়ই পেরেছে, কিন্তু মানে ভয়, একটা অজানা ভয়। হ্যাঁ, এইটা মিডিয়াকে নিয়ন্ত্রণ করার যে একটা ছিল, সেটা তো কারো কারো ছিলই। এই বেনিজিররা যখন মানে জমদূতের মতো ছিল, তো তাদেরকে তো ভয় পাবেই। আমরা ভয় পাই না, ভয়টা সবাই পায়, কিন্তু এই ভয়কে জয় করতে হবে। সাংবাদিকতা করতে গেলে যদি ভয় করে, এই যে বিগত এন্ট্রিম গভর্নমেন্টের নানা দুর্নীতির বিষয়ে আমরা কালের কণ্ঠ, আমাদের স্টার মিডিয়া গ্রুপের নিউজ পত্রিকাগুলো আমরা করে গেছি। সুতরাং ভয়ের কাছে মাথা নত করা যাবে না।